মেহেরাজ ভাই, কোনো দরকার আছে কি? মেহেরাজ দৃষ্টি সরালো না, বুকে হাত জোড়া গুজে নিয়ে একইভাবে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, হ্যাঁ আছে। কি দরকার? বলতে ইচ্ছুক নই তোকে। এবারের কথাটায় জ্যোতি ভ্রু কুঁচকে নিল, মুখ মলিন আর থমথমে চাহনি নিয়ে স্পষ্ট স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন মেহেরাজ ভাই? মেহেরাজ ভ্রু উঁচু করল। চাহনিতে স্পষ্ট বোঝা গেল প্রশ্নটা তার পছন্দ হয়নি। কপাল কুঁচকে নিয়ে বিরক্তির সহিত বলে উঠল, অসুবিধাটা হলো আপনি আমারই দিকে তাকিয়ে আছেন। মেহেরাজের কপালে ভাঁজ ঘন হলো, ভ্রু নাচিয়ে শুধালো, তাকাচ্ছি তো আমি, তুই তো তাকাসনি। তোর অসুবিধা কোথায় তাই তো বুঝলাম না। তাকাবেন কেন? মেহেরাজ দাঁতে দাঁত চাপলো, মুখ টান টান করে দাঁড় দৃঢ় গলায় উত্তর দিল, তাকাবো, তোর সমস্যা? এভাবে একটা মেয়ের প্রতি একটা পুরুষ মানুষের নজর নিশ্চয়ই অস্বস্তির কারণ। আপনার উচিত নজর সরানো। তুই তো আর যে কোনো একটা মেয়ে নোস। সাক্ষাৎ মেহেরাজের বউ বলেই মেহেরাজ তোর দিকে তাকিয়েছে। এবার বল, অনুচিত হবে? মেহেরাজের কণ্ঠে কিছু ছিল নাকি কথাগুলো বুঝে উঠল না জ্যোতি, তবে বুকের ভিতরে কেমন জানি করে উঠল তার। ঠোঁট ভিজিয়ে প্রসঙ্গ পাল্টাতে বলল, অযথা কথা বাড়ছে, কিছু কি বলবেন মেহেরাজ ভাই? মেহেরাজ তাকালো, ঠোঁটে ঠোঁট চেপে অন্যমনস্ক হয়ে বলল, না, কিছু একটা করবো ভাবছি। যদি বুঝলো না কি করবে, তাই ভ্রু কুঁচকে দিয়ে জিজ্ঞেস করলো, কি করবেন? মেহেরাজ এক দৃষ্টিতে জ্যোতির ঠোঁটের দিকে তাকিয়ে থাকলো। আকস্মিক খাটের এক পাশে বসে ডান হাতটা ছুঁয়ে দিল জ্যোতির কোমল ঠোঁটের কোণে। সেখানটায় সেদিনটার রাস্তায় খসখসে জমিনে লাগা আঘাতটা মাত্রই শুকোতে আরম্ভ করেছে। মেহেরাজ আঙ্গুল ছুঁয়ে বুক টান টান করে মুহূর্তেই এক মিথ্যে বলে বসলো দক্ষভাবে, তোর ঠোঁটটা এখনো ফুলে আছে, খেয়াল করিসনি তুই? জ্যোতির ভ্রুজোড়া কুঁচকে এলো। আকস্মিক ঠোঁটে মেহেরাজের হাতে ছোঁয়া পেয়ে অবাক হলেও ঠোঁট ফোলার কথাটা মাথায় আসতে স্বাভাবিকভাবেই নিল। সহসা হাত গেল নিজের ঠোঁটের কোণে। মনে হলো না ঠোঁট অতটা ফোলা, তবুও মেহেরাজ মিথ্যে বলবে না ভেবে বিশ্বাস করে নিল। বলে উঠল, ফোলা তো কমে যাওয়ার কথা, দুদিন হয়ে গেল, এখনো ফোলা কমলো না কেন? মেহেরাজ মনে মনেই চাপা হাসল। তর্জনী আঙ্গুল দিয়ে আকস্মিক জ্যোতির কোমল ঠোঁটজোড়া বুলিয়ে মুখ এগোলো। মুহূর্তে নিজের পুরুষ ওষ্ঠদ্বয় আলতো করে ছুঁয়ে দিল জ্যোতির ঠোঁটজোড়ায়। জড়ানো গলায় মৃদু আওয়াজে ঠোঁট নাড়িয়ে বলতে লাগলো, কেটেছে না রাস্তার খসখসে জমিতে, তাই কমেনি। এবার আমার ঠোঁট ছুঁয়ে দিলে তোর ঠোঁট ফোলা কমে যাবে। মেহেরাজ কথাগুলো বলার সময় বারংবার তার পুরু ঠোঁটের ছোঁয়া পড়ল জ্যোতির চিকন কোমল ঠোঁটে। উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ল জ্যোতির মুখপানে। জ্যোতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো। পর মুহূর্তে অনুভব করলো শরীর জুড়ে তীব্র শিহরণ, যা দরুন মুহূর্তেই কেঁপে উঠল সর্বাঙ্গ। কিঞ্চিত কাঁপতে লাগলো নরম ঠোঁট জোড়াও। স্পষ্টভাবে কথা বলা মেয়েটা স্পষ্টভাবে কথা বলা তো দূর, প্রথম পুরুষালী ওষ্ঠের উষ্ণ ছোঁয়ায় স্পষ্টভাবে তাকানোর দায় হয়ে পড়ল তার। তুমুল অস্বস্তিতে এবার হাত পায়ের আঙ্গুল খিচে এলো। বার কয়েক শ্বাস টেনে কাপা স্বরেই বলতে লাগলো, কি? বাকিটুকু বলতে পারলো না। মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসেই ফিসফিসিয়ে বলল, প্লিজ যদি চুপ কর, মুহূর্তটাকে তোর উল্টাপাল্টা লজিক দিয়ে থামাবি না বললাম। এবারও ঠোঁটে ঠোঁট স্পর্শ হলো কয়েকবার। জ্যোতি থম মেরে গেল। ঘন ঘন শ্বাস টেনে ক্ষীণ চাহনিতে মেহেরাজের দিকে তাকাতেই মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ঠোঁট ছোঁয়ালো ডান গালের কালচে আঘাত জায়গাটায়। ফেচল স্বরে ফিসফিসিয়ে বলে উঠল, শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নারীর আঘাত এক মুহূর্তেই সারে। তোর আঘাতগুলোও সেরে উঠবে খুব শীঘ্রই। তখন আর ভেতর ও বাহিরে কোনো আঘাতই অবশিষ্ট থাকবে না। না মানে এই যে ছুঁয়ে দিলাম তোর আঘাতগুলো, দেখবি খুব শীঘ্রই সেরে যাবে। জ্যোতির চাহনি তখনও স্থির। লজ্জায় নাকি অস্বস্তিতে তা জানা না থাকলেও এতটুকু টের পেল দুই কানে উষ্ণ অনুভব হচ্ছে। বুকের ভেতরে তোলপাড় কম্পন আরম্ভ হয়েছে। অস্বস্তিতায় নিঃশ্বাস ঘন হচ্ছে, যেন সবকিছুই জড়িয়ে যাচ্ছে, সবকিছুই আটকে যাচ্ছে। বার কয়েক শুকনো ঢোক গিলতেই মেহেরাজ ঠোঁট সরালো। জ্যোতির এমন চুপসে যাওয়া অবস্থা দেখে একপাশে হাসল। পর মুহূর্তেই মুখ চোখ গম্ভীর করে বলে উঠল, রোমান্টিকতা নেই বলে হাঁসফাঁস করছিলি বান্ধবীদের সামনে।
অথচ রোমান্টিকতা দেখাতেও এমন ভাবে হাসফাস করছিস কেন? কিছু করেছি আমি? শুধু তোর আঘাত সারার জন্য ঠোঁটে স্পর্শ দিয়েছি, চুমুও তো খাইনি। কথাগুলো মেহেরাজ এতটাই গম্ভীর স্বরে বলল যেন সে বাধ্য হয়ে ঠোঁট ছুঁয়ে দিল। আসলে কি শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়া নারীর আঘাত স্বরে? মেহেরাজ কি শুধু এই বাক্যটা মানতেই এই কাজটা করলো? জ্যোতি বুঝে উঠল না। মেহেরাজ তখনও বসা ছেড়ে উঠল না, কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিসিয়ে বলে উঠল, অল্প রোমান্টিকতা দেখাচ্ছি বলে কষ্ট পাস না আবার? তুই পুরোপুরি সুস্থ হয়ে গেলে পুরোপুরি রোমান্টিক হয়ে যাব। কথাগুলো বলেই বাঁকা হেসে চোখ টিপল মেহেরাজ। শটান উঠে দাঁড়িয়ে বুক টান টান করে গম্ভীর চাহনি করে এমন ভাবে পা বাড়ালো যে একটু আগে কিছুই হয়নি, যেন একটু আগে কিছুই ঘটেনি। মেহু, নাবিলা, নাফিসা সবাই মিলেই সন্ধ্যার দিকে মেহেরাজের রুমে জ্যোতির সাথে আসর জমালো। সারা দিনে খাওয়া, ওয়াশরুম যাওয়া হতে বিভিন্ন কাজে এই তিনজন সব সময় সব রকম ভাবেই সাহায্য করে গেছে জ্যোতিকে। অবশেষে চারজনে মিলে আড্ডা জমালো। সেই আড্ডার সময় 1 ঘন্টা 2 ঘন্টা করে অনেকটা সময় কেটে গেল। আকস্মিক নাবিলা হেসে বলে উঠল, জ্যোতি, দুটো ইন্ট্রোভার্টের সংসার কেমন হয়? না মানে ইন্ট্রোভার্টরা কি নিজেদের সাথে কাটানো মুহূর্তগুলো এমন বোরিং ভাবে গম্ভীর হয়ে কাটায়? কি বিরক্তিকর! এরা তো বোধহয় সব কিছুতেই গম্ভীর থাকে। এই যেমন ধর তুই আর রাজ ভাইয়া, দুজনেই কেমন জানি পাংশে। কথাগুলো একটানে বলে থামলো নাবিলা। নাফিসা আর মেহু হাসলো। নাবিলা পর মুহূর্তেই আবার কি ভেবে অতি উৎসাহী নজর ফেলে ভ্রু উঁচু করে শুধালো, আচ্ছা, বাই এনি চান্স ইন্ট্রোভার্টরা প্রেম করতে পারে তো? তোদের মাঝে আসলে প্রেম কিছু ঘটেছে জ্যোতি? আমার তো রাজ ভাইয়াকে দেখে কি শরীরকাল থেকে মনে হতো ওনার বউ ওনার প্রেমে পড়ে চুমু খেতে গেলেও না রাজ ভাইয়া গম্ভীর গলায় আদেশ করবে আর বলবে যে প্রেমে পড়া বারণ। এত বেশি গম্ভীর রাজ ভাইয়া। কথাগুলো শুনে হঠাৎ জ্যোতির মনে পড়ল সকালের ঘটনা। মেহেরাজকে উপর দিক দিয়ে যতটা গম্ভীর দেখায় আসলে কি অতটা গম্ভীর? যতটা প্রেমিক সত্তা বিহীন বোধ হয় ততটা কি প্রেমিক সত্তা বিহীন সে? নিশ্চয়ই নয়। যদি প্রেমিক সত্তা তার মাঝে নাই থাকতো তবে নিশ্চয়ই এতগুলো বছর সামান্তার সাথে প্রেম টিকতো না তার। সামান্তা নামক রমণীটা পাগলের মতো আচরণ করতো না এই যুবকের জন্য। নাবিলা ফের আবারও বলল, রাজ ভাইয়া আর সাইদ ভাইয়া দুজনেই বন্ধু, অথচ দুইজন দুই মেরুর। একজন ভীষণ প্রেমিক মানুষ, অন্যজন একদম প্রেম বিদেশী। এদিক থেকে সাইদ ভাইয়া দারুণ মানুষ। কিন্তু তুই কি করে বুঝলি সাইদ ভাইয়া প্রেমিক মানুষ? প্রেম হয়েছে তোর ওনার সাথে? উফ, কি যে বলো! ওনার সাথে প্রেম হওয়া লাগে নাকি? ওনার সাথে তো আমার সেই জন্মকাল থেকেই প্রেম। বাহ, তো এতকাল প্রেম না করে বিয়েটা করে নিলেই তো পারিস। আপু, কি যে বলো! আমি এসব বিয়ে টিয়েতে নেই, তবে পৃথিবীর সব প্রেমিক পুরুষেরই প্রেমে পড়তে রাজি আছি। আর সাইদ ভাই তো সেখানে সাক্ষাৎ প্রণয় পুরুষ। প্রেমে না পড়ে পারি? একদম পিছলে পড়ে গিয়েছি। সত্যি সাইদ মানেই ভালোবাসা। আমার সাথে সাইদ ভাইয়ের বয়সের পার্থক্য আছে, তবে প্রেমের ক্ষেত্রে বয়স ডাজ নট ব্যাপার, তাই না মেহু আপু? মুহূর্তে নাবিলা খেপে উঠল। নাফিসা নাবিলা দুইজনেই মুহূর্তে এক পুরুষ নিয়ে ঝগড়া বাঁধালো। মেহুর বুকের ভেতরে জ্বলে উঠল হঠাৎ, মুখ হয়ে উঠল থমথমে। কেন সব মেয়েরা তার জন্যই পাগল হবে? কেন সবাই তাকেই চাইবে? মেয়েদের সাথে কতটা গম্ভীরভাবে মেশারও কি প্রয়োজন? মুখ থমথমে করে আর বসে না থেকে নিজের রুমে গিয়ে পা এলিয়ে দিল মেহু। পর মুহূর্তে কি বুঝে সাইদকে কল করলো। কল রিসিভ হতেই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনাকে আমার সহ্য হয় না সাইদ ভাইয়া, জাস্ট হেট ইউ। সাইদের বোধ হয় আকস্মিক কথাটা বুঝে উঠতে সময় লাগলো। পর মুহূর্তেই বলল, আমি আবার কি করছি মেহু? আমি আবার কি করছি মেহু? এভাবে বউয়ের মতো রাগ দেখাচ্ছ কেন? পরের বউ এভাবে কিছু বলে ফেললাম? কল রাখুন, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। এসব কেন পাঠিয়েছেন আমায়? চিরকুটে কি লিখেছেন? আমি বলেছি পাঠাতে? এসব করে মেয়েদের পটিয়ে নেন, তাই না? তুমি পটেছো কিনা তাই বলো প্রিয়। আমি আপনার পেছনে ঘুরঘুর করা সেসব মেয়েদের পর্যায়ে পড়ি না। আপনি একটা জঘন্য মানুষ সাইদ ভাইয়া,
জঘন্য। কেন? আপনি সব সময় মেয়েদের সাথেই ঝুলে থাকেন। অসহ্যকর একটা লোক আপনি। তুমি জেলাস? না, একদমই নয়। তবে আপনি চতুর, চরিত্রহীন একটা মানুষ, মেয়েদের মনে জায়গা করতে দক্ষ। আমাদের নাফিসার বয়স কত? ওকে পর্যন্ত আপনি ছাড়লেন না। সাইদ চুপসে যাওয়া কণ্ঠে অতি নিরীহভাবেই বলে উঠল, কসম মেহু, আমি নাফিসাকে ধরিও নি। ছাড়া তো দূর, তুমি উল্টাপাল্টা দোষ চাপাতে পারো এই নিরীহ মানুষটার উপর। মেহু এবার হুট করেই কল রাখলো। মোবাইলটা বিছানার এক কোণে ফেলে রেখেই চোখ বুজলো। ওপাশ থেকে বারংবার কল আসলো, মোবাইলের আওয়াজ হলো, কিন্তু মেহু কল তুলল না। কল তোলার ন্যূনতম ইচ্ছেও হলো না তার। মেহেরাজ বাসায় ফিরল একেবারে রাত 8টায়। ঘুমান্তর মুখ আর ক্লান্ত চাহনি। এক নজর জ্যোতির দিকে তাকিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। মুখে চোখে পানি দিয়ে ফিরে এলো কিছুক্ষণের মধ্যে। তোয়ালে নিয়ে মুখ মুছে জ্যোতির পাশে বসে হঠাৎ কপালে আসা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, এখন কি অবস্থা পায়ের? ঠিকমতো ওষুধ খেয়েছিস? জ্যোতি চোখ তুলে একবার মেহেরাজের দিকে চাইলো। একই বিছানায় দিন রাত বসে থেকে কোমর ব্যথা করছে এখন, শরীর কেমন যেন ঝিমঝিম করছে। নীরস গলায় উত্তর দিল, খেয়েছি। মেহেরাজ সূক্ষ্ম চাহনি ফেলল, ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, ঠোঁটের ফোলা কমে এসেছে জ্যোতি। দেখলি আমার ঠোঁটের ছোঁয়া কতটা কার্যকর। এবার থেকে আঘাত পেলেই বলবি, সব আঘাত ঠোঁটের ছোঁয়ায় সেরে যাবে। আকস্মিক কথায় জ্যোতি অস্বস্তিতে পড়ল। অপ্রস্তুত হয়ে গলা ঝাড়ল কিঞ্চিত, নড়চড়ে বসে বার কয়েক ঢোকও গিলল। তারপর ঝিমঝিম করা মাথা আর কোমর ব্যথা নিয়ে প্রসঙ্গ বদলাতেই বলে উঠল, আমার এখানে এ বাসায় পড়ে থাকতে ভালো লাগছে না মেহেরাজ ভাই। বাসাটা তো তুই পছন্দ করেছিলি, এখন আর ভাল লাগছে না? এই বাসাটা যে সে আর মেহেরাজ মিলেই যে বাসাটা দেখে গিয়েছিল, সেই বাসাটাই তো জ্যোতি জানে। মেহু এই নিয়ে অনেক কিছু বলেছেও। মেহেরাজ নাকি তার সাথে সংসার করার জন্য এতদূর বাসা নিয়েছে, এত দূরে ছুটে এসেছে। আসলে কি সত্যি এই কথাগুলো? সত্যি হলেও সংসার করা কি মেহেরাজের কাছে কেবলই দায়িত্ব? আজকে সকালে আকস্মিক উদ্ভট কাজগুলো কি কেবলই দায়িত্ব? মন বলছে এসব শুধুই দায়িত্ব নয়, তবুও দায়িত্বের ঊর্ধ্বে গিয়ে কিছু ভাবতে সংশয় হলো। আসলে কি এতগুলো দিনে সত্যি কিছু একটা তৈরি হয়েছে তাদের মাঝে? সত্যি মেহেরাজের মনে এতটুকু হলেও জায়গা হয়েছে তার? শুকনো ঢোক গিলল জ্যোতি, মৃদু আওয়াজ তুলে বলে উঠল, এভাবে সারাক্ষণ শুয়ে বসে থাকাটা কেমন যেন। আপনাদের ঝামেলায় ফেলে দিলাম শুধু শুধু। মেহেরাজের মুখে উৎফুল্ল ভাব হঠাৎ উধাও হলো। গম্ভীর স্বরে বলে উঠল, কি বলতে চাইছিস খুলে বল। যদি ইতস্তত করে মৃদু আওয়াজে বলে উঠল, আমার পা ঠিক হতে বোধহয় বহু সময় লাগবে। এতকাল এইভাবে আপনার সাথে এক ঘরে থাকাটা অস্বস্তির নয় কি? তার উপর মেহু আপু আর আপনাকেও তো ঝামেলা পোহাতে হচ্ছে। মেহেরাজ বুকে হাত গুজে টান টান গলায় ভ্রু উঁচিয়ে শুধালো, তো তুই কি চাইছিস? মেহরাজ ভাই, কিছু কথার উত্তর দিবেন আমায়? বলে ফেল। নিজ শহর ছেড়ে এত দূরে কেন আসলেন? নিজের বাসা থাকতে এত দূরে এসে বাসা ভাড়া নিয়ে থাকছেন কেন? আর সেদিন আবার মিথ্যেই বা কেন বললেন? আপনি তো বলেছিলেন আপনার কোনো এক বন্ধুর জন্য বাসা খুঁজছেন, তাই না? মেহেরাজের মুখের রাগ রাগ ভাব বোধ হয় কমে এলো, তবুও গম্ভীর ভাবটা কমলো না। শীতল গলায় বলল, প্রশ্নগুলোর উত্তর তোর কাছেও থাকার কথা। তুই তো এত বোকানোস যে উত্তরগুলো অজানা থাকবে। ভেবে দেখ, পেয়ে যাবি উত্তর। যদি ফিরে স্পষ্টভাবেই বলল, আমি আপনার থেকে জানতে চাইছি, কি? এই শহরে আসার সিদ্ধান্ত কেন নিলেন? মেহেরাজ চুপ থাকলো কিয়ৎক্ষণ, তারপর ঠোঁট গোল করে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, শহরটা সুন্দর, তাই শহরের মানুষগুলোও সুন্দর। তবে সবথেকে সুন্দর হলো হৃদয়ে নিংড়ানো অনুভূতি। হৃদয়ের টানে চলে এসেছি। শেষের কথাটা শুনেই জ্যোতির বুকের ভিতরে কেমন একটা অনুভূত হলো। হৃদয়ের টান? কার হৃদয়ের টান? তবে কি মেহুর বলা কথাগুলো সত্যি? এতটুকু হলেও কি জ্যোতির জন্য কোনো অনুভূতি তৈরি হয়েছে মেহেরাজের হৃদয়ে? জ্যোতি আর ভাবতে পারল না, অস্ফুট স্বরে বলল, উত্তর বলেছি, আর কিছু?
যদি ফের কিছু বলার সাহস পেল না। বুকের ভেতরে কেমন জানি করছে তার। সত্যি কি তাকে ঘিরে কোনো অনুভূতি তৈরি হয়েছে মেহেরাজের হৃদয়ে? সত্যি? এসব ভাবতেই ইতস্ত বোধ করলো, নরম গলায় বলতে লাগলো, মেহেরাজ ভাই, আরেকটা প্রশ্ন আছে। আপনার মনে কি আমার... বাকিটুকু বলা হলো না। তার আগেই মোবাইলের আওয়াজ শুনে চোখ ফিরিয়ে মোবাইলের দিকে চাইলো। বাড়ি থেকে জ্যোতির বাবা কল করেছে। জ্যোতি বার কয়েক শুকনো ঢোক গিল, মোবাইল হাতে নিল। কল তুলে মৃদু আওয়াজে বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? জ্যোতি অবাক হলো। সে তো জানায়নি। জিজ্ঞেস করলো, আব্বা, আপনি কি করে জানলেন? মানছি তোর আর আমার সম্পর্কটা আর 10টা বাবা মেয়ের সম্পর্কের মতো ছিল না, নেইও, কিন্তু তারপরেও আমি তো তোর খোঁজ নেই 2-3 দিন পর পর। আমাকে জানালি না কেন? এমনিতেই মনে হয়েছিল, জানালেও যদি আপনার সময় না হয়ে ওঠে, তাই বলা হয়নি আব্বা। এবার আর আলাদা থাকতে যাবি না। বিয়ে হয়েছে, তোর সংসার আছে। রাত যেহেতু ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, এবার তোদের একসাথে থাকা উচিত। জ্যোতি, অতদূর একটা মেয়ে একা থাকা অতটাও নিশ্চিন্ত হওয়ার মতো নয়। মেয়ে বলে তুচ্ছ ভাবলেন আব্বা? যাই ভাবি, যেটা বললাম সেটা মাথায় রাখবি। মেহেরাজ ভাইদের বাসায় এইভাবে পড়ে থাকাটা বিচ্ছিরি বোধ হবে আব্বা। বেশি বুঝিস? তোকে তো অত বুঝতে হচ্ছে না। এই কথাটা বলেই বিয়ে দিয়েছিলেন, তখন না হয় আপনার মতে আমার বোঝার বয়স ছিল না। এখনো কি নেই আমার বোঝার বয়স? না, নেই। থমথমে কণ্ঠে কথাগুলো বলেই কল কাটলো জ্যোতির বাবা। জ্যোতি চোখ বুঝে তপ্ত শ্বাস ফেলল। তার আব্বা এখনো আগের মতোই আছেন ভেবে বুকের ভেতরে কষ্ট হলো। মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ একবারও জিজ্ঞেস করলেন না সে কেমন আছে, এখন কি অবস্থা শরীরের। অথচ রাগ ঝেড়ে কয়েকটা আদেশ ঠিকই করতে পেরেছে। একরাশ অভিযোগ নিয়ে মনে মনে কষ্ট পুষে কথাগুলো ভাবতেই চোখে পড়ল মেহেরাজকে। পরনে ট্রাউজার আর ছাই রাঙা শার্ট। শার্টের বোতামগুলো খোলাই রাখা। হাত দিয়ে একে একে বোতামগুলো লাগাতে লাগাতে এগিয়ে এলো জ্যোতির সামনে। বুকের কাছে 2-3টে বোতাম খোলা রেখেই নজর ফেললো জ্যোতির দিকে। ধারণা চাউনি নিয়ে টান টান গলায় বলল, কি যেন বলছিলি চাচাকে? জ্যোতি বুঝতে পারল না, ভ্রু বাঁকিয়ে শুধালো, কি? মেহেরাজ তপ্ত শ্বাস ফেলল। চোখ জোড়ায় রাগ মিশ্রিত চাহনি নিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, এই বাসায় থাকাটা বিচ্ছিরি বোধ হবে। আসলে... পুরো বাক্যটা সম্পূর্ণ করার আগেই মেহেরাজ রাগ ঝেড়ে বলে উঠল, ঠিক আছে, থাকতে হবে না তোকে, চলে যা। পাটা সুস্থ হলেই চলে যাব মেহেরাজ ভাই, এখন তো হেঁটে যেতে পারবো না। মেহেরাজের রাগ এবার তরতর করে বাড়ল। চোয়াল শক্ত করে মুখ টান টান করে দাঁতের দাঁত চেপে শুধালো, আবার বল। পা সুস্থ হলেই চলে যাব। মেহেরাজের রাগটা বোধ হয় আরো বাড়ল। সে রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই অত্যন্ত শীতল গলায় রাগ নিয়ে বলে উঠল, তোর পা পুরোপুরি সুস্থ হওয়া তো দূর, সুস্থ হওয়ার আগেই আবার পা ভেঙে দেব। সবসময় এভাবে ভাঙা পা নিয়ে এখানে পড়ে থাকবি। এবার এবার বল, বাসাটা বিচ্ছিরি লাগবে নাকি লাগবে না? শুনিসনি? এই বাসায় থেকে যাওয়ার কথা বললে হাত পা ভেঙে এভাবেই রেখে দিব সবসময়। তাই দ্বিতীয়বার কথাটা বলার আগে ভেবে বলিস। কথাগুলো বলেই পা বাড়িয়ে বেলকুনিতে চলে গেল মেহেরাজ। জ্যোতি কেবল ফ্যাল করে তাকিয়ে থাকলো। এতটা রাগ কি কেবলই তার চলে যাওয়ার প্রসঙ্গে? জ্যোতি বিছানায় আলতোভাবে শরীর এলিয়ে চোখ বুঝে নিয়েছিল। 2 রাত ঘুম না হওয়ার কারণেই শরীর ভেঙে আসছে। ঘুম না আসলেও ক্লান্ত শরীরে চোখ মেলতে ইচ্ছে হচ্ছে না তার। কিছুক্ষণ পর আকস্মিক নিজের পাশে চেনা পুরুষের অস্তিত্ব টের পেয়ে নড়ে চড়ে উঠল জ্যোতি। চোখ জোড়া মেলে ধরতেই দেখতে পেল নিজের দিকেই তাকিয়ে থাকা মেহেরাজকে। মেহেরাজের দৃষ্টি নড়চড় হলো না, বরং ভ্রু নাচিয়ে বলল, না ঘুমিয়ে জেগে থাকবি নাকি? ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে, কিন্তু চোখে ঘুম মিলছে না। মেহেরাজ মাথা উঁচু করল। আকস্মিক জ্যোতির ঘন কালো চুলে হাত ডুবিয়ে বিলিয়ে দিতে লাগলো। আদেশের সুরে বলে উঠল, চোখ বুঝ। জ্যোতি প্রথম দফায় স্তব্ধ হয়ে মেহেরাজের মুখপানে তাকিয়ে থাকলেও পর মুহূর্তে চোখ বুঝে নিল। মুহূর্তেই মেহেরাজ অদ্ভুত এক কাজ করে বসল। জ্যোতির কপালে নিজের পুরো ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে গম্ভীর চুমু দিল। পর মুহূর্তেই নিজের চোখ মুখে এতটাই স্বাভাবিক করে নিল যেন কিছুই করেনি সে। অপরদিকে জ্যোতি যেন থমথমে হয়ে গেল। চোখ বোঝা মাত্রই আকস্মিক এমন শীতল ছোঁয়ার অস্তিত্ব টের পেয়ে চোখ জোড়া বড় বড় করে চাইল। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো মেহেরাজের পানে। মেহেরাজ সেই চাহনি আমলেই নিল না। স্বাভাবিকভাবেই শীতল গলায় বলল, এবার ঘুম আসবে, ঘুমা। যদি কি প্রতিক্রিয়া দিবে বুঝলো না। আকস্মিক এমন একটা কাজ করে কেউ এতটা স্বাভাবিক থাকতে পারে?
কেউ এতটা নির্লিপ্ত হওয়ার ভান করতে পারে জ্যোতির জানা নেই। মেহেরাজ ফের বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? কিছু করেছি তোকে? জ্যোতি বলতে পারল না মেহেরাজ কি করছে, বলতে পারল না কি এক ভয়ানক আভা ছড়িয়ে দিল তার মাঝে, কি এক শীতল ছোঁয়ার স্তব্ধ বয়ে রইল তার ভেতরের বাহিরে। মেহুর চোখের পানি মূল কারণ নাবিলার সাথে সাইদের ঘন্টার পর ঘন্টা আলাপ। এখন প্রায় রাত 12টা, প্রায় 2 ঘন্টা যাবতী বেলকুনিতে দাঁড়িয়ে সে কথা বলছে সাইদের সাথে, মাঝে মাঝে আবার খিলখিলিয়ে হেসে উঠছে। মেহুর যন্ত্রণা হলো, বুকের ভেতরে জ্বলন্ত দুঃখ তার তাজা হয়ে উঠল। এক পাশ হয়ে বালিশে মুখ গুজে রাখলেও সচেতন কান তাকে ঘুমাতে দিল না। বারবার কানে আসলো নাবিলার কথাগুলো। এতটাই প্রেমবোধক কথা কেন হবে তাদের মাঝে? কি দরকার সাইদের এত রাতে এতটা প্রেম ভাবে নাবিলার সাথে কথা বলার? মেহু আর শুয়ে থাকতে পারল না, অবশেষে উঠে দাঁড়িয়ে একবার বেলকুনিতে উকি দিল। নাবিলাকে গলা উঁচিয়ে বলল, ঘুমাবি না? এভাবে হাসাহাসি করছিস কেন? আমার ঘুম আসছে না তোর এসব কথাবার্তার জন্য। কথাটা বলে আবার পিছু ঘুরল। নিজের ঘরে জানালার পাশে হাঁটু গুজে বসে জানালাটা মেলে দিল। পাশাপাশি আরো একটি বিল্ডিং, দূরত্ব কয়েক হাতের মুখোমুখি অপর বিল্ডিং এর আরো একটা জানালা। জানালাটা এই পর্যায়ে যে কোনোদিনই খোলা দেখেনি, তবে আজ জানালার থাই গ্লাস এক প্রান্তে সরিয়ে রাখা, অপর প্রান্ত খোলা। স্পষ্ট চোখে পড়ল ঘরের আলো। ওপাশ থেকে কেউ একজন গিটারে সুর তুলে গান গাইছে। মেহু গানটা এর আগেও বহুবার শুনেছে, কিন্তু পুরুষালী গলায় এই প্রথম শুনল। পুরুষালী গলায়ও গানটা এতটা সুন্দর শোনায় তা এই মুহূর্তে বোধ হলো। মেহুর কাছে গলাটা পরিচিত ঠেকল, যেন বহুকাল আগে সে কোথাও এই গলা শুনেছিল। বহুকাল আগে যেন কোনো পুরুষ তীব্র আকুতি নিয়ে এই গলায় ছুড়ে দিয়েছিল আবেদন। মেহুর উৎসাহ বাড়ল। উৎসুক হয়ে সমস্ত গানটাই নিশ্চুপে শ্রবণ করল মেহু। অচেনা পুরুষ, অচেনা যুবকের গানটি তার কাছে মনোমুগ্ধকর বোধ হলো মুহূর্তেই। কয়েক নজর তাকিয়ে চেষ্টাও চালালো অচেনা পুরুষটিকে দেখার জন্য, কিন্তু আফসোস, দেখা হলো না। মাঝখানে কয়েকটা দিন কেটে গেল এভাবে। জ্যোতির পা এখনো সারেনি, তবে কাটা আঘাতগুলো সেরে উঠেছে। মেহেরাজের আচরণে এই কয়েকদিন স্পষ্ট অজানা অনুভূতির আভাস টের পেলেও যদি সরাসরি জিজ্ঞেস করে উঠতে পারেনি, সরাসরি জেনে নিতে পারেনি সেসব চাপা কথা, চাপা অনুভূতি আর জটিল স্বীকারোক্তি। পরনের ওড়নাটা মাথা অবধি টেনে নিয়ে জানালা দিয়ে রাতের আকাশ চোখ রাখল জ্যোতি। নিঃশব্দে ভাবল কেবল একজনকে নিয়েই। হঠাৎই কি মনে করে মোবাইলটা হাতে নিয়ে একবার কল করে বসলো মেহেরাজকে। মেহেরাজ কল তুলল না, পরক্ষণে কল করলও না। জ্যোতির মন হঠাৎ উদাস হলো। কয়েকটা দিন একইভাবে বসে শুয়ে বিষণ্ণ অনুভূতিতে মনে বিষণ্ণতা বাধা বেঁধেছিল। এই মুহূর্তে সেই বিষণ্ণতার সুর যেন গাঢ় হলো। জ্যোতি চোখ বন্ধ করে হেলান দিল বিছানার সাথে। জানালা দিয়ে আসা ফিনফিনে বাতাসে শীতল অনুভূত হলো শরীর। কিয়ৎক্ষণ সেভাবেই কাটলো বোধ হয়। তারপর হঠাৎ সেই শীতল অনুভূতি কাটিয়ে তার কানে আসলো মেহেরাজের জমাট গলা। তুই কি চোখ বুজে রেখে ভুলবশত আমায় কল দিয়েছিস জ্যোতি? জ্যোতি সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো। অফিস থেকে মাত্র ফেরা যুবকটিকে দেখে নিল সূক্ষ্ম চাহনিতে। ঘামাত্মক শার্ট আর ক্লান্ত মুখ থেকে নজর সরিয়ে বলল, ঠিক বশতই দিয়েছি, বিরক্ত হয়েছেন আপনি? মেহেরাজ এগিয়ে গেল। জ্যোতির পাশে খাটের এক কোণে বসে পায়ের মোজা খুলতে ব্যস্ত হয়ে তেড়া গলায় জবাব দিল, তা জেনে কি করবি? জ্যোতির মুখের উদাস ভাব এবার আরো ঘন হলো। মনে মনে ভেবেই নিল মেহেরাজ বিরক্ত হয়েছে বলেই কল তুলেনি। স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, কিছুই নয়, বিরক্ত হলে পরে আর কল দেব না, তাই জিজ্ঞেস করছি। মেহেরাজ ভ্রু উঁচু করে এক নজর তাকালো। মোজা জোড়া খুলে একপাশে রেখে হাত দিয়ে গলার টায়ে ভ্রু নাচিয়ে শুধালো, তুই তো দরকার ছাড়া কল দিস না, তো কি দরকারে কল দিয়েছিলি? দরকার ছাড়া কি আপনাকে কল করা যাবে না মেহেরাজ ভাই? দরকার ছাড়া তুই কেন কল করবি? প্রেম আলাপ করার জন্য? জ্যোতির মুখ থমথমে হয়ে গেল, উত্তর দিল না। কিয়ৎক্ষণ চুপ থেকে মেহেরাজকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে দেখেই গলা ঝাড়ল। জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, একটা প্রশ্ন করব মেহেরাজ ভাই? কয়েক মিনিট পর এসে শুনছি। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকলো। বের হলো বেশ খানিকটা পর। চুলগুলো ভেজা, পরনের শার্টটার বোতামগুলো লাগানো নেই, হাতগুলো গুটানো নেই, মুখে
ফোঁটা ফোঁটা পানির অস্তিত্ব। যদি এক নজর তাকাতেই প্রথমে চোখ পড়ল বোতাম না লাগানো শার্টের মাঝে উন্মুক্ত পুরুষালী পক্ষর দিকে। মুহূর্তেই চোখ নামালো। মেহেরাজ তা খেয়াল করেই বোধহয় হালকা হাসলো। হাত দিয়ে বোতাম লাগানোর সময় নিয়ে তারপর হাতগুলো গুটিয়ে নিয়েই আচমকা ভেজা চুল নিয়ে জ্যোতির পাশের জায়গাটুকুতে গায়ে এলিয়ে দিল। বালিশে মাথা রেখে চোখ বুঝে বলে উঠল, এবার বল, ভালো করে শুনবো। যদি প্রশ্নটা করতে পারল না, কেন জানি না গলা পর্যন্ত এসেও মুখ পর্যন্ত এসে পৌঁছালো না তার প্রশ্নটা। এই মুহূর্তে প্রশ্নটা কিভাবে করা উচিত তা বুঝে উঠছে না সে। সবসময় স্পষ্টভাবে কথা বলে আসলেও এখন যেন প্রশ্নটা স্পষ্টভাবে বলতে বাঁধল কোথায়। যার দরুন চুপ হয়েই থাকলো সে। মেহেরাজ সেই চুপ থাকার কারণেই চোখ মেলে তাকালো। যদি চড়াসড়া চাহনি আর ভাবুক মুখ দিয়ে শান্ত স্বরেই পড়ল, প্রশ্নটা জিজ্ঞেস করে নিলে যদি অস্বস্তি কমে তো জিজ্ঞেস করে নেওয়া উচিত, বলে ফেল। পরে করি। আমি ঠিক বুঝে উঠছি না, মানে কি প্রশ্ন করা উচিত আপনাকে। কেন? প্রশ্নগুলো প্রেম বিষয়ক? মেহেরাজ প্রশ্নটা ছোড়া মাত্রই জ্যোতির মুখখানা ফ্যাকাশে হলো যেন। মেহেরাজ তা দেখেই মনে মনে হাসলো। প্রশ্নটা সে যতটা টান টান মুখে আর দৃঢ়ভাবে বলেছে, ভেতরে ঠিক ততটাই উৎফুল্ল অনুভব করলো। ভ্রু নাচিয়ে ফের বলে উঠল, কি হলো? মানুষ প্রেম নিয়ে নিজের প্রেমময় মানুষের কাছে বলতে গেলে কিছুই বুঝে ওঠে না, কিছুই খুঁজে পায় না বলার জন্য। ভুল না হলে তুইও প্রেমময় বাক্য ছুড়বি? না, ঠিক তেমন নয়। তাহলে কেমন? কৌতূহল, শুধুই কৌতূহল। মেহেরাজ উঠে বসলো। জ্যোতির চোখের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তারপর দম্ভিক স্বরে বলে উঠল, তোর চোখ শুধুই কৌতূহল বলছে না, মিথ্যে বলতেও পারিস না জ্যোতি। তেমন নয় মেহেরাজ ভাই। কিছু কৌতূহল খুব আকাঙ্ক্ষার হয়, কিছু কৌতূহল খুব আশার হয়। আমার চোখে হয়তোবা সেই সুপ্ত আশা কিংবা আকাঙ্ক্ষাটাই ফুটে উঠেছে। মেহেরাজ আর তাকালো না জ্যোতির দিকে। পা বাড়িয়ে যেতে যেতেই রুমের দরজার কাছে গিয়ে থামলো। তারপর ভরাট গলায় শুধালো, তোর চোখ শুধুই কৌতূহল বলছে না, মিথ্যে বলতেও পারিস না জ্যোতি। জ্যোতি স্তব্ধ হয়েই চাইল। মেহেরাজ অবশ্য ততক্ষণে আর রুমে দাঁড়িয়ে নেই, দরজা পার হয়ে চোখে অদৃশ্য হয়েছে মুহূর্তেই। যদি তখনও তাকিয়ে রইল সেদিক পানে। সত্যি কি করবে? যদি সে আকাঙ্ক্ষা বা আশাটা ইতিবাচক উত্তর দিয়ে পূর্ণ হয়ে যায়, তখন তার প্রতিক্রিয়া আসলে কি হবে? মেহু বিছানায় গা এলিয়ে দিল মাত্রই। নাবিলাদের সাথে ফিরবে ভেবেও পরে জ্যোতির পায়ের অবস্থার কথা ভেবে আর যাওয়া হয়নি নিজ শহরে। জ্যোতির পা ঠিক হলে একেবারে ঘরে আসবে। পথে প্রান্তরে কোথাও সাইদকে দেখার প্রার্থনাও বুকে পুষে নিয়ে যাবে। কথা না হোক, অন্তত একবার চোখের দেখা তো হোক। ক্ষতি তো নেই। বালিশে মাথা রেখে মোবাইল হাতে নিয়ে চোখের পলক পড়ল সাইদের কিছু ছবি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবি। সাইদের পাশে অত্যন্ত সুন্দর এক রমণী, পরনে বিদেশিনীর মতো লং শার্ট, জিন্স। চুলগুলো লালচে অনেকটা, দেখতে ধপধপে সাদা। মেয়েটার চোখ, মুখ, গায়ের রং, গড়নের সবকিছুতেই ফরেনারের ভাব স্পষ্ট আন্দাজ করা গেল। মেহু সুচালো চাহনিতে তাকালো ছবিগুলোর দিকে। দু একটা ছবিতে সাইদের সাথে একটু বেশি ক্লোজ দেখালো যেন। লোকেশন আর ছবির দৃশ্য দেখে বোঝা গেল সাইদ দেশে নেই। মেহুর বুকের ভেতরে জ্বলে উঠল হঠাৎ। চোখ বুজে নিয়ে বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে নিয়ে হঠাৎ মোবাইল বন্ধ করে ছুঁড়ে রাখলো এক পাশে। জানালা মেলে অপর পাশে জানালায় তাকাতেই চোখে পড়ল বাচ্চার মতো একটা ছোট্ট ছেলে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মেহু অবাক হলো। ঘড়িতেই রাত তখন 11টা। এত রাত অব্দি একটা বাচ্চা ছেলে জেগে থাকবে কেন? মেহু ভ্রু কোচকালো। কিয়ৎক্ষণ একটা চাহনিতে তাকিয়ে থাকতেই বাচ্চাটা লাফ দিয়ে নেমে গেল জানলা ছেড়ে। তারপর তার দেখা গেল না বাচ্চাটাকে আর। মেহু অবশ্য সেভাবেই তাকিয়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। জ্যোতির দিকে ফিরেই মেহেরাজ চোখ বুজে আছে, অথচ পাশে শুয়ে থাকা জ্যোতির চোখে ঘুম নেই। চোখে মুখে শুধু ব্যাপক অস্থিরতা। পেটের উপরে মেহেরাজের ভারী হাতটা বার কয়েক সরালেও মেহেরাজ সরিয়ে নিল না। এইভাবেই হাতটা দিয়ে জড়িয়ে রেখেছে। জ্যোতি চোখ বুঝল, ঘুমানোর চেষ্টা চালালো, লাভ হলো না। প্রশ্নটা না করা পর্যন্ত অস্থিরতা মিলিয়ে যাবে না ভেবেই মৃদু আওয়াজে ডেকে উঠল, মেহেরাজ ভাই। হাত সরানোর কথা বলবি? আমার কিছু কথা আছে মেহেরাজ ভাই।
মেহেরাজ শুনল ঠিক, তবে উত্তর দিল না সাথে সাথে। কিছুক্ষণ পর চোখ জোড়া অল্প মেলে চাইল, ভরাট কণ্ঠে শুধালো, ঘুমাবি না? ঘুমাবো। তবে ভালোবাসার আগমন কি জীবনে দুবার হতে পারে মেহরাজ ভাই? এই প্রশ্ন? আপনি কি সত্যি আমায় ভালোবাসেন? এতটা সময় পর সত্যি কি আমার প্রতি আপনার কোনো অনুভূতি জন্মেছে মেহরাজ ভাই? যদি না জন্মায় তবে নিশ্চয়ই আপনার ব্যবহার আচরণে এইসবে এমন কিছুর আভাস পাওয়া যেত না।